হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিমিস প্যালেট। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ বুধবার। আজ হচ্ছে পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা। আজ সকালে আর দ্রোণকে স্কুলে ছাড়তে আমি যেতে পারিনি। গেছিলাম তর্পণ করতে। শুভ আর আমি দুজনেই গেছিলাম বাড়ির কাছের একটা লেকে তর্পণ করতে। বাড়ি ফিরেই সোজা চলে এলাম রান্নাঘরে। এদেশে কিন্তু এখনও সেরকম পুজো পুজো ভাব বোঝাই যায় না। এখনও বললে ভুল হবে, পুজোর শেষ দিন অবধিও কিন্তু এদেশে খুব একটা পুজো পুজো ভাব বোঝা যায় না, যদি না কোনো রকম প্যান্ডেলে গিয়ে সেটা অনুভব করা যায়। কিন্তু পুজো পুজো ভাবটা বোঝা না গেলেও আমরা কিন্তু ঠিক করেছি এক এক দিন এরকম নতুনত্ব খাবারের মধ্যে দিয়ে দুর্গাপুজোটাকে এদেশে অনুভব করব। ছেলেবেলার স্মৃতিগুলো যেন বড়ই মধুর। যতদিন হয়েছে মা বাবার থেকে দূরে আছি ততদিন যেন ওই স্মৃতিগুলোকেই আঁকড়ে ধরে বেঁচে আছি। ছেলেবেলার কথাগুলো এখন ভীষণ মনে পড়ে। প্রায় পুজোর 15-20 দিন আগে থেকেই যেন আমাদের পুজোর আনন্দ ঘরে লেগে যেত। 1 মাস আগে থেকে তার কেনাকাটা শুরু হয়ে যেত। মায়ের হাত ধরে দোকানে দোকানে গিয়ে জামা কাপড় কেনা। আর তারপরে যখন আত্মীয় স্বজনরা বাড়িতে জামা দিতে আসতো, তার আনন্দটা তো একদমই আলাদা। আত্মীয় স্বজনরা চলে যাওয়ার পরে সেই জামার প্যাকেটটা খোলার সে কি আনন্দ। নতুন জামা পেয়েছি বলে কথা। তারপরে সব আলমারিতে ভরে রাখা এবং তারপরে একে একে পরে পরে আয়নার সামনে দেখা যে কোন দিন কোন জামাটা পরবো। আমার মতো হয়তো তোমরাও এটা করেছো। আর বেশিরভাগ ক্ষেত্রে খুব ভালো জামাটা আমরা তুলে রাখতাম অষ্টমীর জন্য। অষ্টমীর রাতে পরবো কিংবা অষ্টমীর দিন সকালবেলা পরবো। সেই দিনগুলো হয়তো কোনোদিন আর ফিরে পাবো না, তবে হ্যাঁ, ওই যে বললাম, ছোটবেলার স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে বেঁচে থাকা। মহালয়ার দিন থেকেই একটা পুজো পুজো ভাব কিন্তু শুরু হয়ে যায়। তবে ওই যে বললাম, এই দেশে সেটা একদমই প্রকাশ পায় না। তাই খাওয়া দাওয়ার মাধ্যমেই কিন্তু এই পুজোর দিনগুলোকে আমরা উপভোগ করব। আজ যেহেতু মহালয়া, তাই আজ কিন্তু ঠিক করেছি নিরামিষ খাবো। তাই আগের দিন রাতে বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন সকালে ডালটাকে আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে চিড়ে শুকনো লঙ্কা আর হিং দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম ভাজা মশলা। এখনও প্রায় বেশ কিছুক্ষণ ডালটাকে নাড়তে হবে। এই ধরনের রান্না কিন্তু আমি আগে কখনোই করিনি। আগে বলতে আমি বিয়ের আগের কথা বলছি। তখন এই ধরনের কখনোই রান্না করার সুযোগ হয়ে ওঠেনি। হ্যাঁ, এমনি ডাল ভাত তরকারি আমি মায়ের কাছে করতাম টুকটাক, কিন্তু এই ধরনের রান্নাগুলো কিন্তু আমি বিয়ের পরেই শিখেছি শাশুড়ি মাকে দেখে। উনি এই ধরনের কচুরি ডালপুরি খুব ভালো করেন। তাই বিয়ের পর থেকেই মাকে দেখতাম যে এই রান্নাগুলো খুব ভালো করতে, এবং বাড়ির সকলে কিন্তু খুব আনন্দ করে এই রান্নাগুলো খেত। তাই জন্য আস্তে আস্তে আমিও এই রান্নাগুলো শিখে নিলাম। ডালটা একটু শুকিয়ে গেলে একটু নুন মিষ্টি স্বাদ অনুসারে দিয়ে নামিয়ে নেব। আর এদিকে যেহেতু আলুর দম করব, আলুগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে ফুটিয়ে নিলাম। ডালপুরির সাথে কিন্তু আলুর দম বা ছোলার ডাল কিন্তু বেশ ভালো যায়। তাই আজকে ভেবেছি ডালপুরির সাথে আমি একটু কড়াইশুঁটি দিয়ে আলুর দম করব। বাড়িতে খানিকটা কড়াইশুঁটি ছিল, তাই আর অন্য কিছু মাথায় এলো না, আলুর দমের কথাটাই মাথায় এলো। আদা কাঁচা লঙ্কা বেশ করে বেটে নিলাম। আর কড়াইতে একটু জিরে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম। একটু কষে এলেই 2 চামচ দই দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে সেদ্ধ করে রাখা আলু আর কড়াইশুঁটিটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেব। তারপরে একটু জিরে আর ধনে গুঁড়ো মিশিয়ে নেব। আমি এখানে সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই খুব একটা বেশি গুঁড়ো লঙ্কা আমি এর সাথে মেশাইনি। এই আলুর দমটা কিন্তু শুধু আমি আর শুভই খেয়েছিলাম। দ্রোণ খুব একটা পছন্দ করে না, তাই দ্রোণের জন্য আলাদা রান্না করা হয়েছিল। আর একদম শেষে যখন আলু আর জলটা বেশ কিছুক্ষণ ফুটে যাবে, তখন হালকা একটু কসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। এই আলুর দমটা কিন্তু খেতে বেশ ভালো হয়। আর সঙ্গে যদি লুচি ডালপুরি বা পরোটা থাকে, তাহলে তো কোনো জবাবই নেই।
ঘড়িতে প্রায় 11টার মতো বাজে। হাতে আজকে বেশ খানিকটা সময় আছে। এদিকে আলুর দমও হয়ে গেছে। ময়দাটা মেখে রেখে দিই, তাহলে বাকি কাজগুলো সারতে পারবো। আর যেহেতু বাড়িতে আছি, অনেক কাজ জমে আছে যেগুলোকে আজকে সেরে ফেলবো। এদিকে অক্টোবর মাস পড়ে গেল। এই মাসের শেষ থেকেই কিন্তু দেশের সাথে আমাদের সময়ের ব্যবধান 5.5 ঘন্টা হয়ে যাবে। এতদিন ছিল 4.5 ঘন্টা। ব্যাস, আর কয়েকটা দিনের ব্যাপার। তারপরেই 3:30 বাজতে না বাজতে ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকারটা কিন্তু ওই একটা মাসই ভালো লাগে। টানা 3-4 মাস একদমই ভালো লাগে না। কিন্তু ওই যে উপায় নেই, বছরের এই কটা সময় তোমাকে বেশিরভাগ সময় ঠান্ডা আর অন্ধকার নিয়েই থাকতে হবে। এদিকে শেফিল্ডে কিন্তু পাতা ঝরার ঋতু চলে এসছে, আর চারিদিকে কিন্তু হলুদ আর লাল পাতার সমাহার। আর যখন পাতাগুলো সবুজ থেকে হলুদ, হলুদ থেকে লাল হয়ে যায় আর চারিদিকে যেন ছড়িয়ে পড়ে থাকে। গোটা এক বছরে এতগুলো ঋতুতে শেফিল্ডের এক এক সময় এক একটা রূপ আমরা দেখতে পাই। সবথেকে মজার ব্যাপার হলো, ড্রোনেদের স্কুলটা যেহেতু পাহাড়ের একটু উঁচুতেই, ওখান থেকে কিন্তু শেফিল্ড শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। আর তার থেকেও মজার ব্যাপার হলো, ড্রোনেদের স্কুলের পাশের মাঠে 3 থেকে 4টে আপেল গাছ আছে। ওই এলাকাটাকে আপেল বাগানই বলে থাকে। সারা বছর কিন্তু একটাও আপেল থাকে না। ঠিক এই সময়টাতেই কিন্তু গাছগুলো আপেলে ভরে যায়। আর এতটা পরিমাণেই আপেল হয়, সেই আপেল কিন্তু একদম মাটিতে ছড়িয়ে পড়ে থাকে। আশ্চর্য ব্যাপার হচ্ছে, সেই আপেল কেউ তুলেও দেখে না। 1-2বার আমিও বাড়িতে সেই আপেলগুলো নিয়ে এসেছিলাম, কিন্তু সেই আপেলগুলোর স্বাদগুলো কিন্তু একদমই যে আপেল আমরা খাই ওই রকম নয়, খুবই টক। তাই জন্য হয়তো কেউ নেয় না। আজ দ্রোণকে স্কুল থেকে আমিই নিতে যাব। তোমাদের একবার ওই আপেল গাছগুলোর সাথে পরিচয় করাবো। তোমরা দেখলেই বুঝতে পারবে যে গাছে কত আপেল হয়, আর সেই আপেলগুলো ঝরে পড়ে থাকে নিচে, এবং নিচে পড়ে পড়ে আপেলগুলো নষ্টও হয়ে যায়। এদিকে আমার ডাল পুরি কিন্তু একদম রেডি। এবারে শুধু পুরিগুলো ভেজে খেয়ে নেব। এই ডালের পুরগুলো ময়দার ভেতরে ঢুকিয়ে হাত দিয়ে চেপে চেপে বেলারও কিন্তু একরকম পদ্ধতি আছে। তাহলে ডালটা কিন্তু পুরির চারিদিকে বেশ ভালোভাবে ছড়িয়ে যায়। আর যদি সেইভাবে বেলা না হয়, তাহলে ডালটা কিন্তু পুরির যে কোনো একটা কোণাতে আটকে থাকে। এটাও কিন্তু মায়ের থেকেই দেখে শেখা। এখন তাড়াতাড়ি করে ডালের ভেতরে পুরগুলো ভরে নিই, আর গরম গরম ডাল পুরিটা খেয়ে তোমাদেরকেও বলি যে খেতে কেমন হয়েছিল। এইভাবে বেললেই পুরোপুরি ডালটা কিন্তু পুরীর চারিদিকে এরম ছড়িয়ে যায়। আর দেরি করার সময় নেই। এটা দেখে কিন্তু আমার ভীষণ খিদে পেয়ে গেছে। এবারে খাওয়ার পালা। আর খেতে যা অসাধারণ হয়েছিল সেটা বলে বোঝাতে পারবো না। পুরিগুলো যেরম নরম হয়েছিল, আলুর দমটা কিন্তু ঠিক সেরকমই স্বাদের হয়েছিল।
ছুটির পরে স্কুলটা খুললো আর এদিকে কিন্তু বাস স্টপটাও চেঞ্জ হয়ে গেল। আগে যে বাস স্টপটা থেকে যেতাম সেটা বাড়ির খুবই কাছে ছিল, এখন প্রায় 7-8 মিনিট হেঁটে আসতে হয় একদম মূল বাস স্টপে, আর সেখান থেকেই আমাদের বাস ধরে যেতে হয় স্কুলে। বেশ খানিকটা পথ কিন্তু হাঁটতে হয়। শুধু সেটা বললেই ভুল হবে, বাসটা কিন্তু এমন সময় যে আমাকে প্রায় 20 থেকে 25 মিনিট আগে স্কুলে পৌঁছে যেতে হয়। আর যদি পরের বাসটা ধরি তাহলে একদম দ্রোণের ছুটি হওয়ার পরে আমি গিয়ে ঢুকবো। তাই আমি চেষ্টা করি আগের বাসটাতেই বেরিয়ে যাওয়া। দেখো হাঁটতে হাঁটতে কিন্তু চলে এলাম দ্রোণের স্কুলের সামনে সেই আপেল বাগানটাতে। তোমরা দেখেই বুঝতে পারছো কত পরিমাণে আপেল নিচে পড়ে আছে। যেমনি আপেল নিচে পড়ে আছে আর তেমনি গাছের পাতাগুলোও কিন্তু কীরকম সবুজ থেকে হলুদ আর হলুদ থেকে লাল হয়ে গেছে। একই গাছের মধ্যে সবুজ, হলুদ, লাল 3 রকমের পাতাই কিন্তু দেখা যাচ্ছে। ভারী অদ্ভুত না? এই দৃশ্যটা কিন্তু বছরের ঠিক এই সময় দেখা যায়। টানা 1.5 সপ্তাহ ধরে কিন্তু শেফিল্ডে বেশ বৃষ্টি হয়েছে, তাই চারিদিকে এরকম ভেজা ভেজা একটা আবহাওয়া। এই 2 দিন হলো একটুখানি বৃষ্টিটা কমেছে, তাতে কিন্তু শেফিল্ডের লেকগুলোতে এতটাই জল ভরে গেছে যে প্রায় নামলে পরে হাঁটু অবধি জল। সেটা বুঝতে পারলাম যখন আমি তর্পণ করতে গেছিলাম। স্কুলের সামনে ঠিক এই জায়গাটা থেকে কিন্তু পুরো শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। যাক, এদিকে 3:15 বাজে, ড্রোনকে নিতে যাওয়ারও সময় হয়ে এসেছে। এবারে একটু হাঁটতে হাঁটতে স্কুলের দিকে যাই। আর আজ এই পর্যন্তই থাক, দেখা হবে একটা অন্য কোনো ব্লগে। অনেক অনেক কথা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।